আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের কৃষির কথা চ্যানেলটি দেখছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। শুরু করছি আজকের প্রতিবেদন। সঙ্গে আছে মোহাম্মদ মাসুদ রানা। আজ আমরা চলে এসেছি পাবনা জেলার সুজানগর উপজেলার চণ্ডীপুর গ্রামে। আমরা আজকে জানবো খোলা আকাশে খামারিরা কিভাবে হাঁস লালন পালন করছেন। তো হাঁস পালন করে লাভবান হতে হলে অনেক বিষয়ে জানা দরকার। সে বিষয়ে এই খামারে জানেন কি না আমরা এই খামারের সাথে কথা বলবো এবং জানবো যে হাঁস পালনে আসলে প্রাকৃতিক পরিবেশে হাঁস পালনে কীভাবে পালন করলে লাভবান হওয়া যায় বা প্রাকৃতিক পরিবেশে হাঁস পালন করতে গেলে কি কি ধরনের সমস্যা সম্মুখীন হতে হয় সে সকল বিষয়ে আমরা এই খামারি রয়েছেন যে সেই খামারির মালিকের কাছে জানবো এবং শুনবো, দেখবো তারা কীভাবে হাঁস লালন পালন করেন। তো দর্শক চলুন আমরা এখানকার যে খামারি রয়েছে তার সাথে আমরা কথা বলি, শুনি আসলে তারা কীভাবে হাঁস লালন পালন করছে। আপনার নামটা কি ভাই? আমার নাম মোহাম্মদ সাধন। মোহাম্মদ সাধন। আচ্ছা, আপনি ভাই এই যে হাঁস পালন করছেন কতদিন এই হাঁস পালন করছেন? হাঁস আমার লাইফ থেকেই বুদ্ধি হওয়ার পর থেকে হাঁসের পিছে আছি। মানে আপনার বুদ্ধি হওয়ার পর থেকে হাঁসের পিছে আছেন? আপাতত 13-14 বছর। 13-14 বছর। হ্যাঁ। আচ্ছা ভাই, আমি আপনার কাছে প্রথমেই জানতে চাইবো আপনি কেন হাঁস পালনে আগ্রহী হলেন? হাঁসটা মনে করেন যে এটা আমার আব্বাই পালন করতো, ঠিক আছে। আমার আব্বাই পালন করতো অনেক আগে থেকে, তারপরে থেকে আমরা হাঁসের পিছে আছি। আপনি কতদিন করছেন? আমি প্রায় 13-14 বছরের মতন এর পিছে আছি। আপনার বাবা এখন কি করে? আমার বাবা এখন এর 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 পিছনে আসে না। আমার না, হাঁসের সাথে আমার বাবা থাকে না। আমার আব্বা এখন হাঁসের পিছু থেকে উঠে গেছে। এখন আমরা দুই ভাই কিছু লোকজন নিয়ে আমরা এগুলি দেখাশোনা করি। আচ্ছা ভাই, এই হাঁস পালনের আগে আপনার বাবা কি করতেন? আমার বাবা অনেক অর্থনৈতিক দুর্বল ছিল, ঠিক আছে। আমার বাবা তখন থেকেই এই যে কোনো মাধ্যমে কিছুটা হাঁস তুলেছিল, তারপরে কেমরের সংখ্যায় বাড়াইছিল। আল্লাহর রহমতে আমার বাবা এখন অনেক সফলতা। সব কিছুর মাধ্যমেই শুধু হাঁস না, হাঁস আছে, আপনার গরু আছে, আপনার এই ছাগল আছে, সব কিছুর মাধ্যমে আমার আব্বা এখন অনেক কিছুই করছে বা আমাদের অনেক এখন একরকম চলার গতি আল্লাহর রহমতে আছে। আচ্ছা ঠিক আছে, যাই হোক ভাই, আজকে আপনার কাছে আমি একটু জানি যে আপনার এখানে এখন বর্তমান কতগুলো হাঁস আছে? এখন আছে 1040টা আছে। 1040টা হাঁস আছে। হ্যাঁ। আপনি এটা যে হাঁসটা পালন শুরু করছিলেন, আপনি একদিনকার বাচ্চা দিয়ে শুরু করছিলেন নাকি বড় হাঁস দিয়ে শুরু করছিলেন? বাচ্চা অনেক সময় বাচ্চা আনি, কিন্তু এখন বর্তমান এই কোনো লোক বাচ্চা আনে সব একভাবে পালন করে শেষ করতে পারে না, তারা আবার যে কোনো কারণে বিক্রি করে, সে মাধ্যমে হাঁস কিনা সম্ভব হয়। কিন্তু আমরা এখন এগুলি আমরা বড়গুলি কিনেছি। হ্যাঁ, বাচ্চাও আনি, মাঝে মধ্যে বাচ্চা আনি। যেমন আজ থেকে 3 বছর আগে নওগাঁও থেকে সরকারি হ্যাচারি থেকে আমি 2500 বাচ্চা আনিছিলাম। আচ্ছা, আপনি এই যে বড় হাঁস দিয়ে শুরু করছেন, এই বড় হাঁস কত করে শহর নিয়েছিলেন আপনি? আমি এই হাঁস কিনেছি হচ্ছে কিনা আপনার 29,000 টাকা সহ। 29,000 টাকা? হ্যাঁ, 29,000 থেকে সংগ্রহ করছেন এটা সংগ্রহ করছি আপনার ওই যে চরপাড়া গ্রাম থেকে। চরপাড়া গ্রাম। আপনি তো এটা আর কি ডিমের জন্য উৎপাদন করছেন, তাই না? হ্যাঁ, এটা ডিমের জন্য। আপনার কি এখন ডিম দিচ্ছে হাঁস? এখন হাঁস বর্তমান ডিম নাই হয়ে গেছে। ডিম নাই হওয়ার কারণটা কি? ডিম নাই হওয়ার কারণে অনেক ডিম পারছে। এখন আবার পালক পাল্টাচ্ছে। এই পালকটা পাল্টানোর পরে আবার নতুন করে ডিম শুরু করবে। প্রায় 20-25 দিন ডিমটা বন্ধ করছে। কতদিন এর আগে যখন ডিম দিত পুরা ডিম পাতেন, তখন কি পরিমাণ ডিম ছিল? তখন আমি যার থেকে কিনেছি তার হাঁস ছিল 1100-র মতন, সে ডিম পাইছে প্রায় 1000 ডিম পাইছে। তা আমি যে সময় কিনেছি সে সময় 750 ডিম সহ আমি কিনেছিলাম। আমি মনে করেন যে 18-15 দিনের মতন আমি ডিম পাইছি। তারপরে মনে করেন যে ডিমটা বন্ধ করে আজ 15 দিনের মতন ডিম বন্ধ করছে। 15 দিনের মতন ডিম বন্ধ। কতদিন পর থেকে ডিম দেবে? তবে আল্লাহর রহমতে 15 দিন বন্ধ করছে, আর 15 দিনের মধ্যেই এখনই শুরু হয়েছে, কিছুটা শুরু হয়েছে। রাত গেলে মনে করেন 10টা-5টা বৃদ্ধির মধ্যে আছে। এখন এই 15 দিনের মাধ্যমে 15 দিনের মধ্যে ইনশাল্লাহ আশা করি। এই যে আপনি যে হাঁস লালন পালন করছেন, এটার প্রতিদিনের মানে খাবার কি পরিমাণ দিতে হচ্ছে এখন? এখন বর্তমান একবারে মিনিমাম 4 মণ ধান খাওয়াই, পাশাপাশি গম খাওয়াই। আপনি তো এখন ডিম সেই পরিমাণ পাচ্ছেন না, কিন্তু এখন যে ধান খাওয়াচ্ছেন, গম খাওয়াচ্ছেন, এটা তো আপনি নিজের থেকে বহন করেন। হ্যাঁ ভাই, এটা সত্যি কথা, এটা আমার নিজেরটাই যাচ্ছে। কিন্তু
আগে তো কিছু পাইছি, সেই হিসাবে ওই 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 আপনি যখন ফুল ডিম পাইবেন তখন কি আপনার খরচটা সেই একই নাকি? না, এমনও সময় আছে যেমন এই যে ধান কিছুদিন পরে ধান কাটবে, সে সময় কোনো খাবারই দেওয়া লাগবে না। সে সময় মনে করেন যে যা আল্লাহ ডিম যা দেবে সেটা মনে করেন যে একভাবে এক্সট্রা থেকে যাবে, বুঝছেন? সেই আশাতেই মনে করেন যে কিছুটা দিন কষ্ট করতে হয়। আচ্ছা, এখন আপনি এই প্রাকৃতিক পরিবেশে খাবার পাচ্ছেন না নাকি? খাবার হালকা পাচ্ছে, মনে করেন যে খোলামেলা জায়গার এখন অভাব, অনেকটাই খোলামেলা জায়গা নাই। তো যেটুকু আছে কিছু পাওয়া যায়, একবারে 16 আনা ওইভাবে পাওয়া যাচ্ছে না। তো সবাই কৃষি আবাদে ব্যস্ত আছে, যেমন ধান মান সব আবাদ করতেছে, সে কারণে জায়গা নাই। কিন্তু যা আছে এতেই যথেষ্ট, আর আমরা খাবার দিয়ে এতে হয়ে যায়। তো দর্শক, আমি একটু আপনাদের মাঝে বলতে চাচ্ছি যে ভাই বলতেছেন ওনাদের যে খাবারের বিষয়টা, সেটা হচ্ছে এখন প্রাকৃতিক পরিবেশ থেকে খাবার কিছুটা কম পাচ্ছেন, যার কারণে উনি নিজের টাকা দিয়ে আর কি এই হাঁস পালন করছেন। যেটার জন্য আর কি এই হাঁস প্রাকৃতিক খাবার কম পাচ্ছেন, সেটা হচ্ছে উনি এখন বাইরে হাঁসটা চড়াইতে পারছেন না সেরকমভাবে। দেখা যাচ্ছে যে সব জায়গায় সবাই ধান লাগাইছেন, এর জন্য আর কি উনি প্রাকৃতিক খাবার মানে কম পাচ্ছেন। ধানের মধ্যে হাঁস নামাতে দিচ্ছে না, কারণ ধানটা নষ্ট হবে, এই জন্যে আর কি উনি এই জুলার মধ্যে খাওয়াচ্ছেন। তো জুলার মধ্যে দেখা যাচ্ছে যে শামুকটা যে পরিমাণ ছিল, দেখা যাচ্ছে 2-1 দিনে ফুরাই গেলে মানে পুরা যে উনি বিলটা চড়াই খাওয়াতে পারছে না, এই জন্য ওনার একটু প্রাকৃতিক খাবারের প্রবলেম, যার কারণে উনি নিজের টাকা খরচ করে এগুলো করছেন। তো আমি আর কি উনার কাছে শুনবো যে হাঁস লালন পালনের দেখা যাচ্ছে সমস্যাটা হয় কি, এরকম সমস্যার বিষয় নিয়ে একটু কথা বলি। তো ভাই, আসলে আপনি যে এই যে খোলা আকাশের নিচে হাঁস লালন পালন করছেন, আপনি এই খোলা আকাশের নিচে হাঁস লালন পালন করার অবস্থায় কোনো সমস্যা হয় নাকি? হ্যাঁ হ্যাঁ, সমস্যা হয়। সমস্যা একটু বলেন তো। সমস্যা একটি মনে হয় যে 2 রকমের সমস্যা বেশি সমস্যা হয়। সেটা হচ্ছে কি, মাথাটা ফুলে যায় কোনো সময়, চোখটা ফুলে যায়, আর পাওটা পুড়ে যায়, বুঝছেন? এই এলো সর্বোত্তম বেটার রোগ। এই রোগের মাধ্যমে অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়া লাগে। কোনো সময় আছে দেখা যাচ্ছে যে টেকেই না। তো আপনি যে এই যে যখন বলতেছেন মানে রোগ হয়, তখন আপনি এটা কি করেন আর কি? তখন ওই ওষুধ পানির সাহায্য নেই। আপনি এই ওষুধটা কোথা থেকে সংগ্রহ করেন? ওষুধ তো মনে করেন যে সরকারি অফিসে তো অনেকবার গেছি, আজ 3 বছরের মতন এই জায়গায় এখন ঢুকি না। তো ওই 3 বছর আগে সরকারি অফিস, আমাদের অফিস সুজানগরতে, বুঝছেন? তো ওখানে যা বিশেষ করে ওইভাবে ওষুধ পাই নাই। ওষুধে আমার যে পরিমাণ দরকার, তার কাছে যা বলছি, ওষুধের সমস্যার কথা বলছি, তিনি বলছে এই ওষুধটা এখন নাই। তো নাই বলার কারণে কিন্তু আমরা ওই জায়গাতে চলে আসে পাবনা থেকে আনছি, কোনো সময় সাতিয়া থেকে আনছি। মনে করেন যে সরকারের মাধ্যম থেকে পাই নাই, তবে বেসরকারিভাবে আপনার দোকান থেকে কিনে এনে আমরা চেষ্টা চালাইছি। কতদিন আগে? এটা 3 বছর আগে আমরা সুজানগর অফিসে। এখন কোনো মানে পানি সম্পদ অফিসে কখনো যোগাযোগ করেন না, সুজানগর অফিসে আজ 3 বছরের মতন ঢুকি নাই। তো এখন কি অবস্থায় দেখা যায়? আপনি ওষুধটা সংগ্রহ করার পর এটার যে দেখা যাচ্ছে ওষুধটা কিভাবে খাওয়ানো লাগবে বা কিভাবে কি করা লাগবে, এটা আপনি কোথা থেকে করেন? কে করে এটা? ডাক্তার দিয়েও করি, আবার এমন সময় মনে করেন যে আমরা নিজেরাও ওই ডাক্তারের সাজেশন নিয়ে আমরা নিজেরাও কোনো সময় করেন। হ্যাঁ, কোনো সময় আমরা নিজেরাই ট্রিটমেন্ট করি। তো দর্শক, আমি আর কি বাইরের কাছে একটু শুনলাম, বাইরে যে হাঁসের সাধারণত কী ধরনের রোগ বেলায় হয় বা কোনো সমস্যা হয় নাকি। ভাই যেটা আমার বললেন সেটা হচ্ছে ওনার হাঁসের যে রোগগুলো হয় সেজন্য উনি ওষুধ সংগ্রহ করেন, দেখা যাচ্ছে যে এমনি যে ফার্মাসি আছে সেখান থেকে। তো আসলে উনি গত 3 বছর আগে যোগাযোগ করছেন পানি সম্পদ অফিসে, সেখান থেকে কোনো সহযোগিতা পাননি বা ওষুধ পাননি। তো আর কি এটা 3 বছর পূর্বে একটু সমস্যা ছিল। তো এখন আমার জানা মতে, আমি যতদূর জানি, এটা আপনি পানি সম্পদ অফিসে যোগাযোগ করবেন, সেখানে আপনাদের হাঁসের বা দেখা যাচ্ছে যে কোনো খামারের যে বিষয়টা সমস্যা হয় ওষুধ এসবের জন্য যে ওষুধটা সংগ্রহ করবেন, আপনার উপজেলা পানি সম্পদ অফিসে যাবেন, আপনাদের অ্যাভেলেবেল এই ওষুধটা আছে। তো আপনারা চাইলেই উপজেলা পানি সম্পদ অফিস থেকে ওষুধ সংগ্রহ করতে পারেন বা পরামর্শ নিতে পারেন যে আপনার হাঁসের কী ধরনের সমস্যা হয়েছে, কোনো সমস্যা হলে সেটার বিষয়ে আপনি পরামর্শ নিতে পারেন। তো আমি আর কি দর্শক ভাইয়ের সাথে আরও কথা বলবো যে ভাই যে রাত্রিকালীন এইখানেই তো খোলা আকাশে হাঁস রাখেন, সে বিষয়ে কি ভাইয়ের কোনো সমস্যা হয় কি না সেসব বিষয়ে একটু কথা বলুন। তো ভাই, আপনি যে এই রাত্রে তো খোলা আকাশের নিচে আর কি হাঁস রাখেন, হ্যাঁ হ্যাঁ, তো এই রাখার সময় কি আপনার এই হাঁস রাত্রে রাখায় কি কোনো সমস্যা হয় বা আপনাদের রাত্রে এখানে থাকায় কোনো সমস্যা হয় না? সমস্যা মনে করেন যে চকের মধ্যে থাকা একটু তো সমস্যা আছেই। কি ধরনের সমস্যা একটু বলেন? সমস্যা মনে করেন রাত্রে তো ঘরে থাকলে এক ঘুমেই রাত পাওয়া যায়, বুঝতে পারছেন? তো এই চয়ের ওই কিছু সময় শিয়াল আসে, আপনার যে গাড়া আসে, এই আঁশ বৃষ্টি বাদলে অনেক ধরনের সমস্যা হয় ভাই। সেটা বাড়িতে থাকার ঘুমানে আর এই মাঠে থাকা ঘুমানে এক না। মনে করেন যে রাত্রে অর্ধেকের বেশি সময়
এই চেতনের মধ্যেই থাকতে হয়, দেহে ঘুম ছাড়াই থাকতে হয়। তো তো দর্শক, সারাদিন আপনি পরিশ্রম করার পর রাত্রে যদি ঘুমাতে না পারেন তাহলে আপনার শরীরের জন্য আসলে এটা অনেক ক্ষতি। তো দেখা যাচ্ছে যে ভাই যে রাত্রে হাঁস রাখেন, রাত্রে হাঁস রাখার পরে শিয়াল বা বন বিড়াল এটা এই হাঁসের উপরে আক্রমণ করার পরে দেখা যাচ্ছে হাঁস যখন শব্দ করে তখন থেকে ভাইয়ের ঘুম ভেঙে যাচ্ছে। তো আসলে এই হাঁস পালতে গেলে বা এখান থেকে লাভবান হতে হলে আপনার কঠোর পরিশ্রম করতে হবে। আর যদি আপনি কঠোর পরিশ্রম করতে পারেন তাহলে অবশ্যই আপনি সফলতার মুখ দেখবেন। তো আমি ভাইয়ের সাথে এই সফলতার বিষয় নিয়ে একটু কথা বলবো। আসলে ভাই তো অনেক পরিশ্রম করে, যা বুঝতে পারতেছি। তো এই পরিশ্রম করার পর ভাইয়ের যে সফলতার দিকটা, যে এই এনে 1050 হাঁস আছে, তো এই হাঁস থেকে যখন উনি ডিম পাবে, সম্পূর্ণ ডিম পাবে, তখন কি পরিমাণ উনি অর্থ উপার্জন করতে পারে সেই বিষয়টা আমি একটু ভাইয়ের সাথে কথা বলি। ভাই এইটার খরচ যায় কীরকম, আমি সেই বিষয়ে একটু ভাইয়ের সাথে কথা বলবো। তো ভাই, আপনার এখানে যে 1050টি হাঁস আছে, তো আপনি যখন এইটার ফুল ডিম পাবেন তখন কি পরিমাণ খরচ যাবে আর কি পরিমাণ আপনার আয় থাকতে পারে আমার একটু বলেন তো। কোনো সময় মনে করেন যে যখন এখনকার সময়টাই বলি, এখনকার সময়ে ডিমের হার একদমই নাই। তো এখন কিন্তু খাবারটা ওইভাবেই চালান লাগতেছে। আপনার 4 মণ, 1000 হাঁসের জন্য 4 মণ ধান যথেষ্ট, যদি একভাবে প্রতিদিনের জন্য বরাদ্দ থাকে। আর যদি মনে করেন যে একবারে খাবার দেওয়া নাই, হঠাৎ করে দিবেন 4 মণে, ওর দিন যাবে না। তো এখনকার জন্য 4 মণই এনাফ। তো এখন কামাইটা একটু কম আছে, তবে এমন এক সময় আসবে যখন ধান লাগবে না, শুধুমাত্র রাহাল 3জন 4জন কিন্তু অল টাইমই থাই। তো তখন ওই রাহালটাই শুধু খরচ যাবে, ডিম যা পারবে ইনশাল্লাহ সব থাই যাবে। মনে করেন 5-7 হাজার টাকার ডিম, 1000 খানে ঘাস থাকলে পরে, ডিম পারলি পরে যদি ডিমের বাজার ঠিক থাকে তাহলে 5000 টাকা 6000 টাকা এতে কোনো ভুল নাই। মানে আপনার দেখা যাচ্ছে যারা লোক রাখা আছে তাদের খরচে দেওয়ার পরেও আপনার 5-6 হাজার টাকা থাকবে এরকম আশা করা যায়? ডেলি না ডেলি মনে করেন যদি 4 জন লোক ধরেন আপনি, এই ছেলেটার বেতন হচ্ছে মাসে 8000 টাকা দেই, আর আমরা নিজেরা 2 ভাই থাকি, আর একটা আছে সেটাও 8000 টাকা দেওয়া লাগে মাসে। তো তাহলে মনে করেন যে আমারে খরচটা ওইভাবে ধরি না, তবে যা হয় ওইভাবে হিসাব করি নাই যে আমরা কত টাকা ইনকাম করছি। এটা আমার ফ্যামিলির মাধ্যমেই করা হয়, ওইভাবে হিসাব খাতা কলমে কোনো সময় হিসাব করি নাই। তো আল্লাহর রহমতে ভালোই চলে ভাই, অনেক কিছু করছি ইনশাল্লাহ, আল্লাহ ভালো দেশে এখন পর্যন্ত এর পিছনে আসি, অনেক বছর এর পিছনে আসি, এখনও আসি। আচ্ছা, যখন আপনি আর কি এই যে হাঁসটা পুরো ডিম পাবেন তখন তো বলতেছেন যে আপনার খরচ সেই পরিমাণ হবে না, যারা লোক রাখা আছে শুধু তাদের খরচটা হবে। ওইটা আমার বলেন, দর্শকের মাঝে বলেন যে কি জন্য এটা খরচটা আর কি কম হবে, একটু বলেন তো দেখি। হ্যাঁ, সেটা হচ্ছে আপনার তখন ওই ধান কাটবে, তখন ওই ধান কাটা মাঠে যদি খায় তখন আর এই তোলা খাবার দেওয়া লাগবে না, এই কারণে তখনকার ওই খাবারের খরচটা বাঁচবে, কিন্তু লোকের বেতনটা ঠিকই দিতে হবে। যেমন এখন 4 জন অনেক পরিশ্রম করতে হয়, তখনকার ওই সময়টায় আপনার একজনই আপনার এনাফ, একজনই বসে খালি দেখবে যে কোনো এমনও মানুষ আছে ধান কাটেছে, কিছু একটা বুই ধান আছে, ওই বুইটাই যেন আক্রমণ না করে সেই বিষয়টা দেখতে হবে, আর ওই শিয়াল গাড়ায় যাতে না ধরে এই বিষয়টা দেখতে হবে। কিন্তু একজন আমরা থাকি না, যেমন একজন থাকতে একা এটা কিন্তু খারাপ লাগে, সে কারণে আমরা 2-3 জন এনি টাইম থাকি। আর রাত্রে যখন ডিম পারে তখন ওই রাত্রে আপনার খামারে 3-4 জনই থাকতে হয়, সকালে ডিম নিয়ে আসতে হয়, এই সমস্ত কারণে 3-4 জনই থাকতে হয়। তো এইভাবেই আমরা ভাই। তো ভাই, আমি আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে আপনার এই যে হাঁসটা আপনারা লালন পালন করছেন, এই হাঁসটা মানে একদিন থেকে বাচ্চা আনার কতদিন পরে আর কি ডিম দেয়, একটু আমরা বলতে পারবেন? হাঁসটা যদি একদিন বয়স থেকে আনা হয়, হাঁসটার যে খাদ্যটা যে নিয়মে আছে, ওইভাবে যদি খাদ্যটা নিয়ম মতন খাওয়ানোর পরে যখন মাঠে নামাতে হয়, তখন নামানোর পরে যদি আপনার খাবারটা ফুল পড়ছে পায়, যেমন খাবারে যদি কোনো অবনতি না থাকে, ঠিক আছে, তাহলে মনে করেন যে 4 মাস 4.5 মাসের মধ্যে ডিম শুরু করবি। 5টা-10টার থেকে শুরু করে আপনার মনে করেন যে দিন গেলে বাড়তে থাকবে, এইভাবে বাড়তে আপনার 6 মাসের মধ্যে ফুল ডিম আসবে যদি সব ঠিক থাকে। এই যে ফুল ডিম আসার পরে কতদিন একভাবে ডিম দেয় আর কি? ওইভাবে যদি খাবারটা যদি নিয়ম মতন যেমন পরিবেশে যা চায়, হাঁসও কিন্তু কথা বলে, ঠিক আছে, এটা বুঝতে হবে, ওরে মনের মনোভাবটা বুঝতে হবে। যদি এইভাবে বুঝে যদি ওরে পিছনে থাকা যায় ঠিক মতন, তাহলে আপনার একভাবে পারবে বলতে কি, যেমন 1000 হাঁস থাকলে 900 ডিম পারলো, কিছুদিনের মধ্যে আবার ওই 100 আবার শুরু করলে এর মধ্যে 100 বাদ দিল,
তার মানে দেখা যাচ্ছে যে হাঁস এভারেজে সবসময় এভারেজে ডিম 500-700 ডিম এভারেজে থাকে, আর সিজনে বেশি হয়। যেমন খাবার যখন কোনো সময় খাবারের কোনো ঘাটতি না থাকে তখন আপনার প্রায়গুলোই পারে, হালকা কিছু বাদ রাখে এই হাঁসটা- 80-90% ডিম পারে। আপনার এই হাঁসটা কতদিন লালন পালন করা যায় আর কি? এই হাঁসটা নিয়ম আছে 3 বছর লালন পালন করার। 3 বছর এর ডিমের প্রোডাকশন ভালো থাকে। তো বর্তমানে আমরা 3 বছর পালন করি না, এর আগেতেই আমরা বিক্রি করে দেই, তখনও ভালো দাম পাওয়া যায়। আবার কেনার সময় হয়তো সিজনে এমনও সময় এই মুহূর্তে হাঁস এক 100 হাঁসের দাম হচ্ছে 40-42 হাজার টাকা এখন 40-42 হাজার টাকা। কিন্তু এই যে যখন বর্ষার পানি চলে আসবে তখন হাঁস আপনার 18,000, 20,000, 15,000, 16,000 তখন হাঁসটা খুবই কম চলবে। বর্ষার সিজনে হাঁসটা চাহিদা একটু কম থাকবে, মানুষ খামারিরা অনেক হাঁস বিক্রি করে দেবে। আবার আপনার ওই বর্ষার যখন পানিটা চলে যাচ্ছে তখন আপনার হাঁস 40-45 হাজার টাকা সহ হবে। আর যখন এই যে পেঁয়াজ টেজ লাগানি হয়ে যাবে তখন আবার হাঁস, তখন শীতের সময় থাকে তখন একটু দাম ভালো থাকে, 25,000-28,000 টাকার নিচে এবার বাজারটা নিচে নামে নাই। তো ভাই আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আসলে যারা নতুন খামার করবে বা নতুন উদ্যোক্তা, তারা কোন সময় এই বড় হাঁসটা কিনলে লাভবান হতে পারবে? বড় হাঁস যদি তারা কিনতে চায়, তারা যদি বেশি দাম দিয়ে কিনতে চায় তাহলে মনে করেন যে এখন কিনতে হবে। এখন দামটা বেশি, এই বেশি হওয়ার কারণ হচ্ছে কিনা আপনার ধান এমনও এলাকায় আছে ধান সমস্ত বের হয়ে গেছে, মনে করেন যে আর 20 দিন 1 মাসের মধ্যে ধানগুলো কাটবি। তো সেই সময় তো সরাসরি ওইভাবে কেউ হাঁস বিক্রি করতে চায় না। যদি মনে করেন যে কেউ যদি হাঁস কিনতে চায়, যদি বড় হাঁস কেনার যদি আগ্রহ থাকে, তাহলে এখন কিনলে পরে আপাতত 40 বা কোনো জায়গায় আরও কম, কোনো জায়গায় আরও বেশি, যারা বিক্রি করবি তারে মনে করেন যে থেকে এই মুহূর্তে হাঁস কিনা সম্ভব। আর যদি বাচ্চা আনার মনে করেন যে আগ্রহী থাকে, সে বাচ্চা আনতে চাইলে আনা লাগবে আপনার এই ধানের দিকে তাকায়। যেমন কোনো জায়গায় ধান বের হওয়া শুরু করছে, যদি সেই এলাকায় যদি সে থাকে তাহলে ধান যখন বের হয়ে গেছে তখন উনি বাচ্চা আনলে পরে 1 মাসের মধ্যেই উনি বাড়িতে রাখবে, 1 মাস বা তার চাইতে কয়েকদিন বেশি হালকা পাতলা এই ছোটো পুকুর মুকুরে রাখলো। তারপরে যখন এই ধানটা কাটবি যাতে সরাসরি ওইভাবে নিয়ে যায় ধানের মধ্যে রাখা যায়, আর যদি খরচটা আর কি কম হয়। খরচটা কম হবে। আর যদি মনে করেন যে এই মুহূর্তে ধান লাগাইছে আর এই মুহূর্তে বাচ্চা আনলো, তাহলে উনির খরচের হার বেড়ে যাবে, উনি মনে করেন বিরক্ত বোধ হয়ে যাবে। আর উনির সিজন হিসাবে বাচ্চা আনতে হবে। আর যদি বর্ষার ওই সময় আনতে চায়, যেমন বর্ষার পানি যখন বিল থেকে চলে যাওয়া শুরু করবে, তার যেমন এমন একটা জায়গা আছে উঁচা জায়গা ওই যেমন পানিটা কমে গেলে পরে ওই জায়গায় শামুক থাকে অনেক, এমন একটা হিসাব করে বাচ্চা আনা লাগবে যে 15-20 দিনের মধ্যে ওই বিলের পানিটা মাটি থেকে চলে যাচ্ছে, যাই যাতে 20 দিনে 1 মাসের বাচ্চা যাতে ওই জায়গায় যায় মাটিটা ধরতে পারে, শামুক বা খাইতে পারে। আর যদি পুরা বর্ষায় আনে তাহলে সে খরচের হার বাড়িয়ে যাবে, তার কষ্ট হবে, এটাই। তো দর্শক আমি আর কি একটু বোঝাতে চাচ্ছি ক্লিয়ার করে ভাই যেটা বললেন, সেটা হচ্ছে কেউ যদি হাঁস লালন পালন করতে চায় তাহলে সে যেখানে হাঁস লালন পালন করবেন সেই পরিবেশটা বা সেই জায়গার স্থানটা বুঝে সে হাঁস লালন পালন করবেন। তো দেখা যাচ্ছে একজনের ওইখানে দেয় হাঁস মাত্র কেউ ধান লাগিয়েছেন, তো ওই সময় যদি কেউ হাঁস নিয়ে আসেন তো দেখা যাচ্ছে ওই প্রাকৃতিক পরিবেশের যে খাবারগুলো উনি খাওয়াতে পারবে না, কারণ ওইখানে হাঁস চড়াইতে পারবে না, এই জন্য ওনার সমস্যা হবে। সেই জন্য ওইখানে ওই সময় বড় হাঁস নামাতে পারবে, তো উনি আর্থিক দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হবেন। তো সেই ক্ষেত্রে আমি আর কি ভাইয়ের সাথে অনেক বিষয়ে কথা বললাম। তো আপনারা যারা হাঁস লালন পালন করবেন তারা যে পরিবেশে লালন পালন করবেন সেই স্থান বুঝে আপনি হাঁস ক্রয় করেন, যেটা আপনার বাচ্চা দিয়ে শুরু করলে ভালো হবে না বড় হাঁস দিয়ে শুরু করলে ভালো হবে, আপনি সেটা বুঝে করেন। আর যারাই আপনি হাঁসের খামার করবেন তারা আমি মনে করব বা আমি সাজেস্ট করব আপনারা আপাতত এটার প্রতি মানে প্রশিক্ষণ নিয়ে করেন, বা এটার প্রতি কীভাবে যত্ন করা লাগে, কী করা লাগে সেটার ধারণা যেন আপনার থাকে, আপনি সে ধারণা নিয়েই নেবেন, না হলে আপনি হাঁস থেকে ক্ষতিগ্রস্ত হতে পারেন। আর যদি আপনি এটা সম্পূর্ণ কীভাবে পরিচালনা করা লাগে, কিভাবে এটা লালন পালন করা সম্পূর্ণ আপনার জানা থাকে, তাহলে আপনি নিশ্চিত লাভবান হতে পারবেন, আপনি হাঁস লালন পালন করতে পারেন। তো ভাই আমি আপনার কাছে একটা বিষয় জানতে চাচ্ছি, যারা নতুন খামার করবে মানে তারা কিভাবে খামারটা শুরু করলে আর কি তারা লাভবান হতে পারবে, আপনি একটু দর্শকের মাঝে বলেন আর কি, দর্শকের উদ্দেশ্যে। হ্যাঁ ভাই, আপনারা যারা নতুন খামার করার আগ্রহী তারা যদি টাকা পয়সায় যদি কোনো সমস্যা না থাকে, তাহলে আপনারা যদি আশা করেন যে বড়গুলি কিনবেন, তাহলে আপনারা সিজন মতন কিনবেন, মানে
জায়গা ঠিক রাখে, যেমন খাবারের জায়গায় কোনো সমস্যা নাই, সে সময় আপনারা কিনতে পারেন। আর যদি মনে করেন যে আপনি যে জায়গায় করতে চান যদি পাশে কোনো খামারই থাকে, তাহলে তার থেকে আপনি বিষয় কিভাবে রাখা যায় পরামর্শটা আপনি তার থেকে নিতে পারেন। আর যদি পরামর্শ নিয়ে যদি আপনি করতে পারেন তাহলে আপনি লাভবান বেশি হবেন। আর যদি কোনো প্রকার কোনো পরামর্শ না ছাড়াই যদি আপনি যদি ওইভাবে করতে যান তাহলে আপনি সমস্যার মধ্যে পড়বেন। আর সেটা হচ্ছে গেন আপনি যদি জানা থাকে তাহলে আপনার সমস্যাটা একটু কম হবে, আর না জানা থাকলে সমস্যাটা বেশি হবে। তো আরও একটা কথা হচ্ছে গেন আপনি যদি বাচ্চা আনতে চান সেটাও সিজন মতন আনবেন। সিজন মতন আনলে পরে তাহলে আপনার খরচের হার কম হবে, আপনার লাভটা ভালো হবে। আর যদি আনসিজনে বাচ্চা আনেন তাহলে আপনার সমস্যা বেশি হয়ে যাবে। আর মেন কথা হচ্ছে হাঁস যারা পালন করবেন তারা কিন্তু ধৈর্যটা সবচেয়ে বেশি থাকতে হবে। আপনার রোদের মধ্যেও থাকতে হবে, বৃষ্টির মধ্যেও থাকতে হবে, রাত্রেও থাকতে হবে, দিনেও থাকতে হবে। মনে করেন যে ধৈর্য যদি কম থাকে তাহলে আপনি হাঁসটা কোনো সময় পুষতে পারবেন না। ধৈর্য রাখবে মনে করেন যে অসাধারণভাবে এমন কিছু মাথার মধ্যে আসবে সেটা আপনি কোনো সময় প্রচার করতে পারবেন না, সেটা অন্তরের মধ্যে রাখতে হবে। এটাই কথা, আর কি বলবো ভাই। তো দর্শক, আপনারা যারাই আর কি খামার করবেন তারা আপাতত এই খামার করার আগে আপনার এটার উপরে কতটুকু জানাশোনা সেটার জন্য দরকার আছে, মানে খামার করতে গেলে। সেজন্য আমি আপনাদের একটা জিনিস সাজেস্ট করব, আপনারা যারাই খামার করবেন তারা পানি সম্পদ অফিস রয়েছে সেখানে যান, যোগাযোগ করেন, ট্রেনিং নেন। অথবা সেখান থেকেও যদি কোনো প্রকার ট্রেনিং সংগ্রহ না করতে পারেন তাহলে আপনারা আপনার আশেপাশে যে সকল খামারে রয়েছেন তাদের সাথে আলোচনা করেন এবং কীভাবে তারা খামার পরিচালনা করেন সে সমস্ত তথ্য তাদের কাছ থেকে নেন। আসলে এই হাঁসটা কীভাবে লালন পালন করতে হয়, আপনি যদি এই হাঁসের উপরে মানে জানা থাকে তাহলে অবশ্যই আপনি হাঁস লালন পালন করে লাভবান হতে পারবেন। আমি মনে করবো আপনি হাঁস লালন পালন করেন তাহলে। আর যদি আপনি এই হাঁস লালন পালন করেন, আপনার যে ভাই যেটা বললেন অধিক পরিমাণ শ্রম দিতে হবে। আপনি যদি এটার পিছে শ্রম না দিতে পারেন তাহলে আপনি এটা আইসে সফল হতে পারবেন না। আপনি যত শ্রম দেবেন তত মানে যত কঠোর পরিশ্রম করবেন আপনি এটা থেকে তাহলে সফল হতে পারবেন। তো দর্শক, আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন। আর কী ধরনের ভিডিও পেতে চান কমেন্টে জানান, তাহলে আমরা সে ধরনের ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ।